সুপ্রিয় দর্শক, আজ ওয়ার্ল্ড সেরেব্রাল পালসি ডে। প্রতি বছর এই দিনটি পালন করা হয় সেরেব্রাল পালসি নামক একটি রোগকে প্রতিরোধ করার ব্রত নিয়ে। সেই সাথে এই রোগে আক্রান্ত রোগীদের নিজের অধিকার সম্পর্কে অবগত করাও এর একটি প্রধান উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখে নিউজ 24-এর আজকের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মণি চৌধুরী। আমাদের স্টুডিওতে আজ 3 জন অতিথি উপস্থিত আছেন, সেই সাথে জুমে যুক্ত হয়েছেন আরেকজন অতিথি। পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথিদের সাথে। সাথে আছেন ডাক্তার সেলিনা হুসনা বানু, প্রফেসর ও বিভাগীয় প্রধান, নিউরোলজি ও ডেভেলপমেন্ট বিভাগ, ডাক্তার এম.আর. খান শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। আরও আছেন অরুণ দেবনাথ, অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর, সাইট সেভার্স বাংলাদেশ। আমাদের সাথে জুমে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ আনোয়ারুল্লাহ, FCMA, ব্যবস্থাপনা পরিচালক, যুগ্ম সচিব, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট। এবং আমাদের সাথে আজকে আরেকজন বিশেষ অতিথি আছেন, সেরেব্রাল পলসির বাধা অতিক্রম করে যিনি সাফল্য অর্জন করেছেন, আফিয়া কবির আনিলা, শিক্ষার্থী, আইন বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আর দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারাও আমাদের সে প্রশ্ন করতে পারেন। আমি প্রথমেই চলে যাচ্ছি ডাক্তার সেলিনা হুসনা বানুর কাছে। ম্যাম, আমরা অনেকেই আমাদের দেশে এখনো জানেই না যে সেরেব্রাল পলসি রোগটা কি। হয়তো তার বাচ্চা কিছুটা মানসিকভাবে বা কিছুটা প্রতিবন্ধকতা ফিল করছে, কিন্তু বুঝতে পারছে না যে এই রোগটি সেরেব্রাল পলসি। তাই প্রথমে একটু জেনে নেব দর্শকদের উদ্দেশ্যে খুব সহজ ভাষায় এই সেরেব্রাল পলসি রোগটা কি। ধন্যবাদ। সহজ ভাষায় সেরিব্রাল পলসি হচ্ছে স্নায়ুতন্ত্রের যে বিকাশ হয়, স্নায়ু বিকাশের বিভ্রাট, বাংলায় এটা বলতে পারি, নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি। এটার সাধারণত নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি সেরিব্রাল পলসি হিসাবে যখন প্রকাশ পায়, এর সাথে আরও কিছু উপসর্গ থাকে। সেই উপসর্গগুলোর মধ্যে একটি খুব জরুরি বিষয় হচ্ছে কনভালশন, এপিলেপসি বা মৃগী রোগ। আরও কিছু রয়েছে, যেমন স্নায়ুতন্ত্রের অন্যান্য প্রতিবন্ধকতা থাকে। এটা মূলত শারীরিক প্রতিবন্ধকতা, সেই সাথে মানসিক প্রতিবন্ধকতাও থাকতে পারে। সেরিব্রাল পলসির সাথে এপিলেপসি, মানসিক প্রতিবন্ধকতা, কথা, ব্যবহার, এই সমস্ত প্রতিবন্ধকতা। এবং সবচাইতে জরুরি যেটা বাবা মা সর্বাগ্রে লক্ষ্য করেন, যে বাচ্চার হয়তো খেতে অসুবিধা হচ্ছে, তার চাবাতে অসুবিধা, তার ঢোক গিলতে অসুবিধা, পানি খেতে অসুবিধা, সলিড ফুড খেতে অসুবিধা, এটা প্রথম থেকেই বাবা মা লক্ষ্য করে থাকেন। এরপরে তার যেই বয়সে তার ঘাড়টা শক্ত হওয়ার কথা, তখন ঘাড় শক্ত হচ্ছে না। এবং যেই বয়সে তার উঠে বসার কথা, যে বয়সে দাঁড়ানোর কথা, সেই বয়স অনেক আগেই পার হয়ে গেছে। তখন বাবা মা সচেতন হয়ে যান যে আমার তো শিশুর ঠিকমতো মোটর ফাংশন বা মুভমেন্ট কাজ করছে না। এই সেরেব্রাল পলসির পেছনে কি কারণ আছে সেটাও একটু জেনে নেব। জি, কারণ যেগুলো আছে তার মধ্যে, সেটা বলার আগে আমি যে কথাটা বলবো, যে সবচেয়ে মূল্যবান বা সবচেয়ে মানে টাচি সেন্সিটিভ সময়, যেটা একটা শিশু যখন মায়ের পেটে আসে, সেই সময় থেকে শুরু করে 3 মাসের মধ্যে তার নিউরোনাল ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়। নিউরনগুলো কি, ব্রেইনের বা নার্ভাস সিস্টেমের একক হচ্ছে নিউরন। এই নিউরনগুলো ডেভেলপ করে খুব দ্রুত মাল্টিপ্লিকেশন করে, এবং এটা আপনার 12 থেকে 16 সপ্তাহের মধ্যে এই সম্পূর্ণ নিউরোনাল প্রলিফারেশন হয়ে যায়। অর্থাৎ একটা মানব শিশু যখন জন্ম নেয়, তার ব্রেইনে তখন 100 বিলিয়ন নিউরন থাকে। এই নিউরনের ডেভেলপমেন্ট কিন্তু 12 থেকে 16 সপ্তাহের মধ্যে হয়ে যাচ্ছে। এরপরে খুব আরও জরুরি কাজ যেগুলো হতে থাকে, এই নিউরনগুলোর মধ্যে ইন্টারকানেকশন শুরু হয়, এই নিউরনের মধ্যে মাইলিনেশন হয়, এই নিউরনের মধ্যে মাইগ্রেশন হয়। এই ইম্পর্টেন্ট এই পদ্ধতিগুলো সারা প্রেগন্যান্সি পিরিয়ডে, গর্ভকালীন সময় খুবই দ্রুততার সাথে ঘটতে থাকে, এবং এটা চলমান থাকে শিশুর আর্লি চাইল্ডহুড টাইমে, কিশোর কৈশোর বয়স পর্যন্ত। বা প্রথম 1000 দিনের গুরুত্ব এখানে অত্যন্ত বেশি। সো এই যে ভিতরের নিউরোলেশন, মাইগ্রেশন, সাইনাপ্টোজেনেসিস, মাইলিনেশন, এই পদ্ধতিগুলো কিন্তু বিকাশের প্রথম ধাপ। এরপরে বাইরের থেকে বা এক্সটার্নাল স্টিমুলেশন, ইন্টারনাল এনভায়রনমেন্ট, তার প্রপার হেলথ, নিউট্রিশন, সমস্ত কিছুর সমন্বয়ে একটা শিশুর বিকাশ ঘটতে থাকে। তার কর্মক্ষেত্রে, কর্মজীবনে, তার চোখে দেখা, কানে শোনা, মুভমেন্ট, হাত দিয়ে কোনো কিছু টাচ করা, ধরা, খেলা,
জি, আমরা এই বিষয়টাতে আরো জানবো। আমি একটু অয়ন দেবনাথের কাছে আসতে চাই। আপনার কাছে জানতে চাই যে এই যে সেরেব্রাল পলসি ডে উদযাপন করা হচ্ছে বা পালন করা হয় প্রতি বছর, সেটা আসলে প্রতিপাদ্য কি এই বছরের জন্য? এবছর যেটা হচ্ছে ইংলিশে বলছে মিলিয়ন্স অফ রিজনস, মানে সবার আগে এটা সম্পর্কে ভীষণ সচেতনতা প্রয়োজন, যেটা ডক্টর বললেন। তো অনেক ক্ষেত্রে যেটা হয়, মানুষ কিন্তু আসলে জানে না, ফ্যামিলি থেকে জানে না যে আমার সন্তানটা সেরেব্রাল পলসি হচ্ছে এবং এটা একটা ডিজিজ। এবং এই যে ডিজিজ যদি থাকে, সেইটাকে আমাদের কিছু পদক্ষেপে সেই যেই ইগুলো থাকে, প্রভাবগুলো থাকে, সেগুলোকে অনেক কমিয়ে আনা যায়। তো যে ডেটা অবজার্ভ করা হয় সারা বিশ্বের প্রায় 75টি দেশে এই ডেটা উদযাপিত হচ্ছে বা পালন করা হচ্ছে। সেখানে একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে তাদের বিষয়গুলো সম্পর্কে আরও সচেতন করা, এবং একই সাথে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কিন্তু একটা দায়িত্ব থাকে তাদেরকে সমাজে আমরা কিভাবে একীভূত করব। তারা কিন্তু এই একটা রোগ মানে কিন্তু তারা আমাদের থেকে আলাদা কিছু নয়। তো সেরেব্রাল পলসি এক ধরনের রোগ যেটা আমাদের সমাজের মানুষের মধ্যে থাকবে, এবং সেটাকে আমাদের যে সমস্যাগুলো থাকে সেগুলো অ্যাড্রেস করতে হবে, সেগুলো মোকাবেলা করতে হবে, আমাদের পদক্ষেপ নিতে হবে, আমাদের ব্যক্তি পর্যায়ে পদক্ষেপ নিতে হবে, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে পদক্ষেপ নিতে হবে, সম্মিলিত একটা প্রচেষ্টার সম্মিলিত। প্রয়োজন। আমরা এই বিষয়টা জানবো। আমি একটু আফিয়া কবির আনিলার কাছে জেনে নিতে চাই, এই বছরের প্রতিপাদ্য সম্পর্কে তোমার কি বলার আছে? আমাদের প্রতিপাদ্য হচ্ছে মিলিয়ন্স অফ রিজনস, মানে একাধিক কারণ। আমার কাছে মনে হয় আমরা পার্সন উইথ সেরিব্রাল পলসি, চিলড্রেন উইথ সেরিব্রাল পলসি, প্রত্যেকেই এক একজন ইউনিক। আমাদের ইউনিক কিছু কোয়ালিটিস আছে যেটা দিয়ে আমরা সোসাইটিকে অনেক কন্ট্রিবিউট করতে পারি। হ্যাঁ, আমাদের হয়তো অনেকের অনেক লিমিটেশন আছে, কেউ হয়তো আমাদের কথা বলতে প্রবলেম হয়, আমাদের অনেকেরই হাঁটাচলা করতে প্রবলেম হয়, আমরা অনেকেই অনেক লিমিটেশন নিয়ে থাকি, কিন্তু তারপরেও আমরা কিন্তু প্রপার স্কোপ পেলে অনেক দূরে আগাতে পারি। আর সেটি আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ আনোয়ারুল্লাহ FCAM, ব্যবস্থাপনা পরিচালক, যুগ্ম সচিব, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট। আপনার কাছে একটু জানতে চাই, এই যে সেরেব্রাল পলসি ডে পালন করা হচ্ছে, এই সেরেব্রাল পলসি প্রতিরোধে সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? আপনাকে ধন্যবাদ। এখানে অন্যান্য অতিথিদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক শ্রোতা যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এনডিটি ট্রাস্টের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আপনারা যে আয়োজনটি করেছেন এটিও কিন্তু এই যে আজকে 6 অক্টোবর 2021 বিশ্ব সেরিব্রাল পলসি ডে, এই দিবসেরই একটি অংশের যে কাজ আপনারা করছেন, এটি নিশ্চয়ই নিঃসন্দেহে আমাদের কাছে এবং আমাদের এই মিডিয়া জগতের যারা আছেন তাদের সকলের কাছে আমি মনে করি এটি একটি প্রশংসার দাবিদার। আপনি যে কথাটি বলেছেন যে এই দিবসটি পালন করার একটা তাৎপর্য আছে, যেটি আনিলা ইতিমধ্যে বলেছেন, মিলিয়ন্স অফ রিজনস, তার মানে হলো অসংখ্য কারণ আছে। এখানে একজন ডক্টর আছেন, আমাদের সাইট সেভার্সের প্রতিনিধি আছেন। আমি ছোট্ট একটা গবেষণার কথা বলি যে এই যে রিজনস গুলি, যেমন প্রতি 4 জনে কিন্তু একজন কথা বলতে পারে না, প্রতি 4 জনে একজন হাঁটতে পারে না, প্রতি 2 জনে একজন বুদ্ধি প্রতিবন্ধী, প্রতি 4 জনে একজন মানে এপিলেপসি বা কনভালশন জনিত কারণে আক্রান্ত। আর যেই কথাটি এখানে ওনারা দুইজনে বলেছেন, আমি একটু ভিন্নমত পোষণ করি, এটা কিন্তু রোগ নয়। সেরিব্রাল পলসি ইজ নট এ ডিজিজ, প্লিজ consider it as a condition of human being come in this world. তাদের যে মাইলস্টোন গুলি ডক্টর বলেছেন যে কোন বয়সে কোন কাজটি তার করার দরকার, নর্মাল একটা বাচ্চা বেড়ে ওঠার জন্য ডেভেলপমেন্ট মাইলস্টোন গুলিকে ফলো করতে গিয়ে তখন ডিটেকশনটা হয় যে তার কি অবস্থা হচ্ছে। 6 মাসের মাথায় কিন্তু সেই অবস্থাটা বোঝা যায়, এবং সেটা কিন্তু গর্ভপাতের সময় এই সমস্যাটা হতে পারে, স্নায়বিক কারণে হতে পারে, তারপরে কিন্তু অন্যান্য কারণেও হতে পারে। এবং এদের কিন্তু যেটা আনিলা বলেছে যে এরা দে আর নট আইডেন্টিক্যাল। এখন আমি আসি যে সরকার এই দিবসটি পালন করার আসলে উদ্যোগ নেওয়ার দরকার কিনা। অবশ্যই উদ্যোগ নেওয়ার দরকার, এবং এটা আমি বিশ্বাস করি আমরা
করে থাকি। এই যে আপনারা করছেন এটাও কিন্তু এই দিবস পালনের একটি অংশের কাজ। এখানে আপনারা জানেন যে বাংলাদেশে আজকের দিনে আজকে পর্যন্ত যে দর্শক, আমরা সেরেব্রাল পলসি সম্পর্কে আরো বিস্তারিত জানবো, কিন্তু অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড সেরেব্রাল পলসি ডে উপলক্ষে আয়োজিত নিউজ 24 এর বিশেষ আয়োজনে। আমাদের সাথে অতিথি উপস্থিত আছেন 4 জন। ডাক্তার সেলিনা হোসনা বানু, প্রফেসর ও বিভাগীয় প্রধান, নিউরোলজি ও ডেভেলপমেন্ট বিভাগ, ডাক্তার এম আর খান শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। আমাদের সাথে আছেন অয়ন দেবনাথ, অ্যাডভোকেসি কোঅর্ডিনেটর, সাইট সেভার্স বাংলাদেশ। আছেন আফিয়া কবির আনিলা, শিক্ষার্থী, আইন বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে জুমে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ আনোয়ারুল্লাহ, FCMA ব্যবস্থাপনা পরিচালক, যুগ্ম সচিব, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট। আমরা ফিরছি আলোচনায়। আমি আসতে চাই ডাক্তার সেলিনা হোসনা বানু ম্যাডাম, আপনার কাছে, যে চিকিৎসার ক্ষেত্রে একজন সেরেব্রাল পলসি আক্রান্ত ব্যক্তিকে যখন চিকিৎসা করেন সেক্ষেত্রে কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, এবং সেই সাথে আরেকটু জানবো যে এই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে কী করা প্রয়োজন বলে মনে করেন? আচ্ছা, ধন্যবাদ। প্রথমত আমি যেই গুরুত্বপূর্ণ সময়টার কথা বললাম, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু বলি যে কেন এই সময়টা গুরুত্বপূর্ণ। এই সময় যদি এই যে র্যাপিড ডেভেলপমেন্ট হচ্ছে নিউরনের, এই সময়টা যদি এনি ইনসাল্ট টু দ্য র্যাপিড ডেভেলপিং নার্ভাস সিস্টেমে যদি ইনসাল্ট হয়, সেগুলো হতে পারে ইনফেকশন, ইনফাকশন, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি অর ম্যাটার্নাল স্ট্রেস। সো এই ডিউরিং প্রেগনেন্সি, ডিউরিং ডেলিভারি খুব ইম্পর্টেন্ট পিরিয়ড। ওই সময় যদি সেফ ডেলিভারি এনশিওর না করা হয়, সেই বাচ্চাটার কিন্তু চান্স থাকে সেরিব্রাল পলসি ডেভেলপ করার মতো। এরপরে প্রথম 1000 দিন থেকে প্রথম 3 বছর এই সময়টায় যদি রিপিটেড ইনফেকশন, নার্ভাস সিস্টেমের ইনফেকশন হয়, ব্রেইনের ইনফেকশন হয় রিপিটেডলি, এবং সেপ্টিসেমিয়া হয়, এবং আলটিমেটলি দে মে লিড ইনটু প্রিটার্ম ডেলিভারি। সো এইগুলার ক্ষেত্রে আমাদের অ্যাড্রেস করা দরকার। আর যখন আমি চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসক হিসেবে বসি, তখন বাবা মা যখন নিয়ে আসে তার শিশু সন্তানটিকে, আগে যখন শুরু হয়েছিল, আজ থেকে 20-25 বছর আগে আমাদের এই সার্ভিসই ছিল না। এখন অ্যাওয়ারনেস অনেকটা ডেভেলপ করেছে, আরও অনেক করা উচিত। সো অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টটা খুব দরকার, যাতে মা এবং পরিবার খুব আর্লি স্টেজে শিশুকে সন্তানকে নিয়ে আসে। সো আর্লি স্টেজে যখন আমরা পাই, তখন আমরা কি করব, একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে তার সার্ভিসটা দিতে চেষ্টা করব। এখন আমাদের দেশে কতগুলো হসপিটালে মাল্টিডিসিপ্লিনারি সার্ভিস দেওয়ার ক্ষমতা আছে। কোনো জায়গায় আমরা শিশু বিকাশ কেন্দ্র স্থাপন করেছি, কিন্তু সেগুলো ইনকমপ্লিট রয়ে গেছে, সেগুলোর উপর মনিটরিং নাই। মনিটরিংটা রাখতে হবে, রেগুলার ইমপ্রুভ করতে হবে এই সার্ভিস ডেভেলপমেন্টে। কারণ নার্ভাস সিস্টেমে যখনই প্রবলেম হয়, সেগুলোকে কিছু ইনভেস্টিগেশন কোথায়, যেগুলো খুব জরুরি, দামি, সব হসপিটালে ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি নাই। শুধুমাত্র চিকিৎসকের পক্ষে সম্ভব না এই সেরেব্রাল পলসি একজন ব্যক্তিকে সহায়তা করা, সেক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে, এবং সেই যে পরিকল্পনাগুলো সেগুলো আসলে বাস্তবায়ন করা প্রয়োজন। আমি অয়ন দেবনাথের কাছে একটু, সরকার এবং এনজিও, পার্টিকুলারলি সরকারের একটা বিশাল রোল রয়েছে। তা তো অবশ্যই আপনার কাছে আবার আসবো। আমি অয়ন দেবনাথের কাছে একটু জানতে চাই যে প্রতিবন্ধীদের জন্য একটি সুরক্ষা আইন আছে, সে সম্পর্কে অনেকেই জানেন না, সেটি সম্পর্কে একটু জেনে নিব। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আগে একটা রোগ বলেছি, আসলে এটা হলো এক ধরনের প্রতিবন্ধিতা কোনো রোগ নয়। আমাদের দেশে 2013 সালে কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন হয়েছে। তো আইন যদি আমরা দেখি, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের অধিকার। এর আগে, আইনের আগে ছিল তাদের কিন্তু একটা সামাজিক দৃষ্টিভঙ্গি ছিল ওয়েলফেয়ার, হ্যাঁ, তাদেরকে অবহেলিত মানুষ বা তাদের সমাজে আমাদেরকে কিছু কর্তব্য আছে। কিন্তু আইন যখন হয়েছে, তার মানে হলো তা কিন্তু একজন অপ্রতিবন্ধী ব্যক্তির যে আইন আছে, আপনার শিক্ষার যে আইন আছে, আপনার স্বাস্থ্য সুরক্ষার যে আইন আছে, সকল ক্ষেত্রে কিন্তু আপনার আইনে অধিকার সুনিশ্চিত করা হয়েছে, এবং 2015 সালে বিধিমালা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই আইনের বাস্তবায়নে অনেক ঘাটতি রয়েছে, আমরা জানি, কিন্তু 2019 সালে একটি পরিকল্পনা হয়েছে, জাতীয় কর্ম পরিকল্পনা প্রতিবন্ধিতা বিষয়ক। সেখানে কিন্তু সুনির্দিষ্টভাবে সরকারের কোন সংস্থাগুলো কিভাবে কাজ করবে
এবং আমরা যদি সেরেব্রাল পলসি নিয়ে আজকে অনুষ্ঠান করছি, এটা কিন্তু এক ধরনের শারীরিক প্রতিবন্ধকতা। হ্যাঁ, তো এই শারীরিক প্রতিবন্ধিতা যখন থাকবে, তার মানে কিন্তু এই না যে সে আমাদের থেকে পিছিয়ে আছে বা তার কোনো কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে বা তিনি পারবে না। বিষয়টা হলো যে আসলে তার যে প্রতিবন্ধিতা আছে সেগুলো রাষ্ট্র এবং আমরা যারা আছি ব্যক্তি পর্যায়ে আমরা আসলে কিভাবে সেগুলোকে মোকাবেলা করব বা তাদের জন্য সাপোর্ট আমরা তৈরি করব। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আজকে যদি একটা বিল্ডিং 50 তলা হয়, আপনার অফিস যদি 50 তলা হয়, তার মানে কিন্তু আপনি প্রতিদিন অফিসে যেতে পারবেন না, তাই না, যদি লিফট না থাকে। তো লিফট হলো আপনার যে বন্ধিতাটা আছে বা প্রতিবন্ধকতা আছে, সেটাকে আপনাকে সেটা থেকে মুক্ত করবে। তো একজন ব্যক্তি যদি সেরেব্রাল পলসি হয়, তার মানে না যে তিনি কোনো কাজ করতে পারবেন, তিনি সকল কাজ করতে পারবেন এবং তার সব ধরনের অধিকার আছে রাষ্ট্রের কাছ থেকে। আমি একটু আফিয়া কবির আনিলা, তোমার কাছে জানতে চাই যে এই যে পথ চলা এই পর্যন্ত, সার্থকতা পর্যন্ত কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে? বলতে শুরু করলে কি লং লিস্ট হয়ে যাবে, কিন্তু তাও আমি বলছি। প্রথমে অ্যাকসেপ্টেন্স। আমার ফ্যামিলি থেকে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ঠিক আছে, কিন্তু অনেকের ফ্যামিলি থাকে যে অ্যাকসেপ্ট করতে চায় না। স্পেশালি মাকে স্পেশালি দোষ দেওয়া হয়, ফ্যামিলি অ্যাকসেপ্ট করতে চায় না। Then acceptance to the society. সোসাইটিতে কেউ অ্যাকসেপ্ট করতে চায় না। সোসাইটিতে যদি আমাদের প্যারেন্টস, আমি ধরে নিলাম আমাদেরকে কেউ অনেকে অ্যাকসেপ্ট করে নিল প্যারেন্টস, কিন্তু তারা যখন সোসাইটিতে বের হয়ে যায়, তারা কিন্তু হোঁচট খায় যে কি এই আমাকেই বলা হয়েছে, আমাকে এখনো দেখলে বলা হয় তুমি এত বড় মেয়ে হুইল চেয়ারে বসে আছো কেন, হাঁটতে পারো না? আচ্ছা আপনি বলেন, যদি আমি হাঁটতেই পারতাম তাহলে কি এখানে থাকতাম? দেন আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ব্যারিয়ার আছে, অনেক শপিং মলে অ্যাক্সেসিবল টয়লেট নাই, অ্যাক্সেসিবিলিটি নাই, র্যাম্প নাই, লিফট যদিও থাকে আমাদেরকে আগে উঠতে দেওয়া হয় না, লিফটে চাপাচাপি করে অনেক সময় আমাদেরকে বেরও করে দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারে কি কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল? জি, তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হলে সেটিতে কোনো ধরনের বাধা পেয়েছো কিনা? জি, ওখানেও বাধা ছিল। আমাদের কোটা ছিল, কোটা রাখার কথা বলা হয়েছিল, কিন্তু কোটাটা এতদিন এক্সারসাইজ হয়নি। আমি যখন ভর্তি হতে গিয়েছিলাম ইউনিভার্সিটিতে, তখন আমাকে বলা হয়েছিল আমাকে ভর্তি না হবে কিন্তু সার্টিফিকেট দিবে না, কারণ তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমি মিট করতে পারিনি। যেহেতু আমাকে একজন স্ক্রাইব লিখে দেয়, আমার আর্টিকুলেশনের প্রবলেম আছে, আমাকে ডিফারেন্ট সেক্টর স্ক্রাইব দেওয়ার কারণে আমি আমার রেজাল্টে আমার নলেজের সাথে রিফ্লেক্ট করেনি আমার খাতায়, সেহেতু আমার একটাতে ইয়েস, দুইটাতে ইয়েসে যায়। নর্থ সাউথ থেকে বলা হয়েছিল দুইটা ইয়েসে তারা অ্যাডমিশন নিবে না। আচ্ছা, এই সম্পর্কে তোমার কাছ থেকে আরো জানবো। আমি একটু ডক্টর মোহাম্মদ আনোয়ারুল্লাহ আপনার কাছে আসতে চাই। এই যে আমরা বিভিন্ন পর্যায়ে শুনলাম কিছু অভিযোগের কথা, কিছু আইন আছে যেটা আসলে বাস্তবায়ন হচ্ছে না, পরিবারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে খুব বেশি সহায়তা যে পাওয়া যাচ্ছে সেরকমটা না। এই বিষয়ে আসলে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? না, ধন্যবাদ আপনাকে। এটা আমি অস্বীকার করব না যে আসলে আরো অনেক কিছু করার আছে, যেটা আমাদের ডাক্তার সেলিনা হোসেন বললেন, ওনার সাথে আমি একমত যে সরকারের এখানে অনেক কিছু করার আছে। এবং আমাদের যে অয়ন দেবনাথ বাবু বললেন, উনিও ঠিকই বলেছেন যে এখানে যদি লিফটে উঠতে না পারে, আসলে এখানে যে কথাটা হচ্ছে সেটা হলো যে সরকার কিন্তু একটা ফাউন্ডেশন তৈরি করে কাজ করার জন্য, লিগ্যাল ফাউন্ডেশন। লিগ্যাল স্ট্যান্ডিংটাকে কিন্তু বাস্তবায়ন করতে হলে অনেকগুলি ফাংশনারিজকে এখানে ইনভলভ করতে হয়।
আমরা, আপনারা জানেন যে গণপূর্ত মন্ত্রণালয়ের দ্বারা যে বিল্ডিং গুলি তৈরি হয়েছে, জাহাজঘাট, নৌঘাট, লঞ্চঘাট, তারপরে বিমানবন্দর, আপনি রেল স্টেশন, প্রত্যেকটা জায়গায় যান, আপনি অ্যাক্সেসিবিলিটির অবস্থাটা কিন্তু খুব খারাপ। আপনি যদি আনিলাকে নিয়ে যান, আজকে যদি আপনার ওসমানী মিলনায়তনে যান, তাহলে কিন্তু সেখানে র্যাম নাই, কারণ এটা অনেক আগে তৈরি করেছে। এখন এখানে যদি পিডব্লিউডি সেটাকে মানে রিকনস্ট্রাকশন করে তার র্যাম্প চলার জন্য, তার হুইল চেয়ার চলার জন্য যদি ব্যবস্থা না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে ওখানে যেতে পারবে না, সে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না। এরকম কিন্তু ছোট ছোট অনেক সমস্যা আছে, বাট আমরা কাজ শুরু করেছি। আপনি জানেন যে এনডিডি ট্রাস্ট মেইনলি আমরা জি, আমরা একটু ডাক্তার সেলিনা হোসনা বানু ম্যাডামের কাছে যাব, উনি কিছু যুক্ত করতে চান। আমি এখানে কিছু যুক্ত করতে চাচ্ছি যে আমি অ্যাজ এ ডক্টর আমি একটা মাল্টিডিসিপ্লিনারি টিম গঠন করলাম। এখানে আমি সরকারের সাহায্য নাই বাঁচাইলাম, আমার নিজের এফোর্ট দিয়ে আমি করলাম। বাট আমি দেখছি শিশু অবস্থায় তার মেডিকেল সব প্রবলেমগুলো আমরা দিলাম, ডেভেলপমেন্টাল থেরাপিস্ট দিয়ে, আমরা ডেভেলপমেন্ট থেরাপি দিয়ে তাকে কিছুটা সক্ষম করলাম। সে সিটিং লাইক আনিলা, সে হুইল চেয়ারে গিয়ে এখন তাকে আমি পাঠালাম স্কুলে ভর্তির জন্য, অ্যাপ্লিকেশন লিখে দিলাম আমি নিজের হাতে। আমি বলে দিলাম যে এখানে এখনকার সরকার অত্যন্ত সংবেদনশীল এবং অত্যন্ত কেয়ারফুল এই ডিসেবিলিটি, বিশেষ করে ডিসেবল চিলড্রেনদের নিয়ে। তারপরেও কিন্তু আমি দেখছি আমার প্রতিনিয়ত অভিজ্ঞতায়, আমি যখন স্কুলে পাঠাই, স্কুল থেকে তারা আবার ফেরত আসে যে না, ভর্তি নিচ্ছে না বা তাকে ভর্তি করা যাচ্ছে না। র্যাম্প নাই, যে কথাটা বললাম, আমার হসপিটালও নাই। কয়টা হসপিটালে র্যাম্প আছে? অ্যাক্সেসিবল, আমরা জানি যে সেরিব্রাল পলসি ডায়াগনোসিস কিন্তু জন্মের পরপরই সম্ভব, বিকজ আমরা প্রিজিউম করতে পারি কিছু টেস্টের মাধ্যমে। এরপরে আমরা কিন্তু ডেভেলপমেন্টাল থেরাপি দিয়ে তার সিভিয়ার ডিসেবিলিটিটাকে প্রিভেন্ট করে ফেলতে পারি, এবং এই সিভিয়ার ডিসেবিলিটি যাওয়ার আগেই তার কমিয়ে দিলাম। এরপরে তার এখন রিহ্যাবিলিটেশন দরকার, তার স্কুলিং দরকার, তার অ্যাক্সেসিবিলিটি দরকার, তার অপরচুনিটিস দরকার, তার স্কুল মাঠে তার পার্টিসিপেশন দরকার, তার খেলার মাঠে পার্টিসিপেশন, তার একটা নিজস্ব ব্যক্তিগত বন্ধুত্ব স্থাপনের সুযোগ দরকার। তো আমরা ইভেন এটাও করেছি যে হুইল চেয়ার আমরা ব্যবস্থা করে দিয়েছি। হুইল চেয়ার দেখা গেল গ্রামে নিয়ে বা আসার সময় আপনি হুইল চেয়ার কেন আনলেন, রাস্তায় যেরকম এবড়ো খেবড়ো অবস্থা, আমি হুইল চেয়ার কী করে আনবো? সো এই যে অব্যবস্থাপনা, এই ক্ষেত্রে সরকারের কিন্তু অনেক বড় রোল রয়েছে। সেখানে আমরা ব্যক্তিগত পর্যায়ে বলেন আর সম্মিলিত ছোটখাটো সম্মিলিত গ্রুপ, এটার থেকেও কিছু করতে পারা যাচ্ছে না। বড় পরিসরে একটা সচেতনতা তৈরি করা, সেই সাথে এই ব্যবস্থাপনাগুলোর প্রয়োজন আছে। ডক্টর মোহাম্মদ আনোয়ারুল্লাহ, আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান। আমি কি আঙ্কেল বলার আগে একটু বলতে পারি? অবশ্যই তাহলে মনে হয় কমপ্লিট হবে। আমাদের যেগুলো আমরা জেনারেল এডুকেশন স্কুল বলি, সেগুলো টিচার্সরাও কিন্তু ট্রেন নেয়, ইভেন ইউনিভার্সিটির টিচাররাও ট্রেন নেয় কিভাবে একটা পার্সন উইথ ডিসেবিলিটি বা সেরিব্রাল পলসি পার্সনের সাথে ডিল করতে হয়। আমারই কিছু এক্সপেরিয়েন্স আছে, আমি কি বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। আমার কিছু মানুষ চেনা আছে যারা আমাদের এডুকেশন ইনস্টিটিউশনের সাথে জড়িত। আমাকে যেমন আমার এক ক্লাসের মধ্যে কিছু টিচার আছে, আমার কথা হয়তো বুঝতে প্রবলেম হতেই পারে, আমার আর্টিকুলেশনের প্রবলেম, কিন্তু তারা তো বারবার আমাকে বলতে পারে না আমি কথা বুঝি না, তুমি কি বলো, এই একদিন বলে দাও তো, এভাবে যে আমার সেলফ চিন্তা নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছি। আমরা এই বিষয়টাতে ডক্টর মোহাম্মদ আনোয়ারুল্লাহ আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই যে বলছে যে শিক্ষকরাও ট্রেন্ড আপ না, যে কিভাবে একজন শিক্ষার্থীকে তিনি ডিল করবেন, সেই বিষয়টাতেও তো সরকারকে আসলে নজর দেওয়া উচিত। এটা সত্যি। এখানে ওই যে ডাক্তার সেলিনা হোসেন যেটা বলেছেন, ওনার সাথে আমি একমত যে মাল্টিডিসিপ্লিনারি টিমের কথা উনি বলছেন। আমি কিছুক্ষণ আগে সিআরপির সাথে আমার একটা এরকম কনভারসেশন হচ্ছিল। আমাদের এই পর্যন্ত 140 জন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট বের হয়েছে। তো আমাদের ফিজিওথেরাপিস্ট কত আছে, আমাদের অকুপেশনাল থেরাপিস্ট কত আছে, আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কত আছে, এবং স্পেশাল এডুকেশনের উপর ডিগ্রি কতজনের আছে, তারপরে
এই যে নিউরোলজির উপরে মানে শিশু স্নায়ু রোগ বিশেষজ্ঞ বিষয় হিসেবে এই সংখ্যাটাও খুব বেশি না। কাজে আমাদের যে সার্ভিস প্রোভাইড করবে এই জনবল বা সার্ভিস প্রোভাইডারের সংখ্যাও কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ সার্ভিস দেওয়ার মতো সংখ্যাটা এখন পর্যন্ত নাই। এখন সরকার তো আপনি জানেন যে সাইমা ওয়াজেদ উনি আমাদের এই এনডিডি ট্রাস্টের সাথে জড়িত এবং উনি একটা ন্যাশনাল স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান তৈরি করেছে যেটার মেয়াদ 16-21 ছিল, সেটাকে আমরা এখন বাড়ায় 2030 করেছি। সেখানে কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়ের কাজের বিভাজনের অংশটা বলে দেওয়া আছে এবং উনি যে এইজ ক্যাটাগরাইজ করছে লাইফ কোর্স বেজ অর্থাৎ লাইফ সাইকেল বেজ তাদেরকে সার্ভিস দিতে হবে। এখানে ডাক্তার ম্যাডাম যেটা বলেছেন যে ওনারা যে এই স্টেজ থেকে শুরু করেন এরপরও কিন্তু আরো অনেক কাজ বাকি থেকে যায়, যেটা আমিনা বললো যে একজন শিক্ষক বুঝছেন না। আমরা কিন্তু রিসেন্টলি যেটা করছি যে স্পেশাল স্কুল এবং প্যারেন্টসদেরকে ট্রেনিং করা শুরু করে দিয়েছে। আমি গত 20 সালের জানুয়ারিতে জয়েন করেছি। জি, আমরা সরকারি পরিকল্পনা সম্পর্কেও আরো কিছু শুনবো। অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড সেরেব্রাল পলসি ডে উপলক্ষে আয়োজিত নিউজ 24 এর বিশেষ আয়োজনে। আমাদের সাথে আছেন ডাক্তার সেলিনা হোসনা বানু, আছেন অয়ন দেবনাথ, আফিয়া কবির আনিলা এবং আছেন ডক্টর মোহাম্মদ আনোয়ার উল্লাহ। আমি ডাক্তার সেলিনা হোসনা বানু আপনার কাছে আসতে চাই যে আমাদের মতোই একজন সেরেব্রাল পলসি আক্রান্ত ব্যক্তি, আমাদের মতোই সকল ধরনের অধিকার তাদের আছে। সেক্ষেত্রে সমাজ এবং পরিবারের পক্ষ থেকে কি ধরনের সচেতনতা বা কি ধরনের পদক্ষেপ আশা করছেন? ধন্যবাদ, খুবই ভালো প্রশ্ন। আমি এই রিলেটেড 4-5টা পয়েন্ট শুধু বলবো। প্রথমত, সেরেব্রাল পলসি কিউরেবল নয়, বিকজ ইটস নট এ ডিজিজ, ইটস এ কন্ডিশন, স্পেশাল কন্ডিশন, স্পেসিফিক কন্ডিশন। এই কন্ডিশন থেকে আমরা প্রিভেন্ট করতে পারি। প্রিভেন্ট করতে গেলে আমাদের জানতে হবে, সাধারণ জনগণকে জানতে হবে, অ্যাওয়ারনেস থাকতে হবে কাদের মধ্যে, ফ্যামিলিতে, সোসাইটিতে এবং প্রফেশনালদের মধ্যে। যখন আমি জানবো যে এরকম একটা কন্ডিশন হতে পারে, এই প্রেগনেন্সিটা ঝুঁকিপূর্ণ, তখন এটাকে আইডেন্টিফাই করে তার জন্য স্পেশাল পরবর্তী প্রোগ্রামটা সেট করে নিতে হবে। আর যখন জানবো যে এই ঝুঁকিপূর্ণ শিশু যে জন্মের সময় তার ডিলেড ক্রাই ছিল, তার ডিফিকাল্ট লেবার ছিল, সে ঠিকমতো কাঁদেনি জন্মের সাথে সাথে, অথবা তার সেরিব্রাল ইনফেকশন হয়েছিল, মেনিনজাইটিস হয়েছিল, এনকেফালাইটিস ছিল, সেই বাচ্চাগুলোকে কিন্তু পরবর্তীতে লং টার্ম ম্যানেজমেন্ট তখনই সেট করে ফেলতে হবে। এই অ্যাওয়ারনেসটা প্রফেশনালদের মধ্যেও থাকতে হবে, সো ডাক্তারদেরও রেগুলার ট্রেনিং দরকার। এরপরে যখন পরিবার সচেতন হলো, তখনই কিন্তু এখন সেরিব্রাল পলসি যার ডেভেলপ করে গেছে তাকে কি করতে হবে, একটা মাল্টিডিসিপ্লিনারি টিম নিয়ে তার জন্য ম্যানেজমেন্ট প্রোগ্রাম তৈরি করতে হবে। মাল্টিডিসিপ্লিনারি টিমে কারা থাকবে? একজন নিউরোলজিস্ট, পিডিয়াট্রিশিয়ান, ডেভেলপমেন্টাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। পরিবারের সচেতনতাটা দরকার, অধিকার সম্পর্কে তাদেরও অবগত হওয়া প্রয়োজন। অধিকার, হ্যাঁ, যে তার অধিকার আছে, তার অ্যাক্সেসিবিলিটি বা সহজলভ্যতা, যে তার জীবনের সর্বস্তরে চলার জন্য সহজলভ্যতা এবং অপরচুনিটি তৈরি করতে হবে। দেবনাথের কাছে জানতে চাই যে এই যে আমরা বলছি অধিকার সম্পর্কে জানানো প্রয়োজন, সেই বিষয়টা আসলে বাস্তবায়ন করা কিভাবে সম্ভব? সবার আগে দরকার সরকারের মধ্যে বিভিন্ন সংস্থা কিন্তু আপনাকে এখানে এই যেই চ্যালেঞ্জগুলোর কথা ফুটে আসলো এখানে সবাই বললেন, এটা কিন্তু কোনো একক প্রতিষ্ঠান বা কোনো একক কাঠামো দিয়ে এটাকে মোকাবেলা করা যাবে না। সরকারের যে বিভিন্ন সংস্থা আছে তাদের সাথে কিন্তু সমন্বয়ের বিশেষ ভূমিকা আছে। যেমন যখন আপনি একটি প্রতিবন্ধী শিশুর কথা বলেন, তার শিক্ষা কিন্তু নিশ্চিত করবে শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু তার যদি অন্য যেমন চলাচলের কথা বলেন সেইটার জন্য কিন্তু আলাদা মন্ত্রণালয় আছে। তো সরকারের যে বিভিন্ন সংস্থাগুলো আছে তাদের মধ্যে ভীষণভাবে আপনার সমন্বয়ের প্রয়োজনীয়তা আছে এবং যেটা জাতীয় কর্মপরিকল্পনায় সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে কোন সংস্থা কী কী কাজ করবে। আরেকটা বিষয় আপনি প্রথমেই বলেছেন আসলে এই দিনটা তাৎপর্য কী, যেটা ম্যামও বললেন যে প্রচণ্ডভাবে সচেতনতার প্রয়োজনীয়তা আছে। সেক্ষেত্রে সরকারের একটি কেন্দ্রবিন্দু হয়ে পুরো ঘটনা, পুরো যে বাস্তবায়ন করার ক্ষেত্রে পরিচালনা করতে হবে এই বিষয়টা। আমরা একটা পয়েন্ট বলবো আপনাকে, সরি, যে এটা হলো ধরুন বাংলাদেশের সংখ্যাটা যদি আমরা নির্ণয় করতে পারি যে কতজন সিপি আছেন ব্যক্তি,
সেই সংখ্যাটা যদি নির্ণয় করে সরকার যদি তাদের জন্য পরিকল্পনা করে, আমরা ধরে নিচ্ছি যে 5 থেকে 6 লক্ষ সিপি আছে বাংলাদেশে যারা সিপি নিয়ে বসবাস করছেন, তো তাদেরকে আইডেন্টিফাই যদি আমরা করতে পারি একটা বড় কাজ কিন্তু আগাবে। এবং তাদের জন্য যে নিডসগুলো আছে, যেমন আপনারা বলেন চলাচল, শিক্ষা, কর্মসংস্থান, এই বিষয়গুলোকে কিভাবে আমরা সেগুলোকে সমাধান করব, সংখ্যা নির্ণয়ের মাধ্যমে আমাদের যে হিউম্যান রিসোর্সের ঘাটতি আছে, প্রফেশনালসদের মধ্যে আছে, সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে আছে, সেগুলোর সাথে সমন্বিতভাবে একটা কম্প্রিহেনসিভ প্ল্যান করে আগাতে হবে। তাহলে আমার মনে হয় যেই সমস্যাগুলো আছে এটা অনেকাংশেই জি, আমরা একটু আনিলার কাছে শুনবো, রাষ্ট্রের কাছে সরকারের কাছে তোমার প্রত্যাশা কি? রাষ্ট্রের কাছে সরকারের কাছে আমার প্রত্যাশা একীভূত সামাজিক করতে হলে কিন্তু আমাদের পার্সন উইথ সেরিব্রাল পলসিদের জন্য অ্যাকসেপ্টেন্স ওগুলো তো দরকারি। ওই দিকে গেলাম না, অনেক কথা হয়েছে, সবাই বলে ফেলেছে, কিন্তু আমাদের দরকার অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেসিবল বাস, অ্যাক্সেসিবল বিল্ডিং, accessible bus, accessible building, সব কিছু accessible, শপিং মল, তারপর সব কিছু যেন আমরা খুব ইজিলি সবাই সব জায়গায় যেতে পারি। আমাদের ইভেন বিল্ডিং কোডও আছে যে accessible হতে হবে, কিন্তু মানে না, ওখানে মনিটরিং দরকার। জি, সব জায়গায় আসলে গ্রহণযোগ্যতা প্রয়োজন হ্যাঁ, আছে। তারপর একটু বলি, এডুকেশন সেক্টরে তো জেনারেল স্কুলগুলোতে টিচার্স ট্রেনিং দরকার, ইভেন ইউনিভার্সিটিতেও টিচার্স ট্রেনিং দরকার। আমি যেই ইউনিভার্সিটিতে পড়ি, সমাজের দৃষ্টিভঙ্গিও হ্যাঁ, পাল্টাতে হবে। ওখানে- জি, আমরা একটু ডক্টর মোহাম্মদ আনোয়ারুল্লাহ আপনার কাছে আসতে চাই। আমরা অনেক কিছু শুনলাম, আসলে সরকার এখন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং সেটা কবে নাগাদ বাস্তবায়ন হবে বলে আপনি মনে করেন? না, সরকার অনেক রকমের ব্যবস্থা নিচ্ছে। আমি যেটা বললাম যে আইন দিয়ে শুরু করেছে, এখন কার্যক্রম শুরু করেছে। আপনি জানেন যে অ্যাকশন প্ল্যানটা তৈরি করার পরে যেটা এখানে দেবনাথ সাহেব বললেন যে একটা কর্ম পরিকল্পনা তৈরি করেছে, কর্ম পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবে আমরা 3টা সংস্থা কাজ করছি। তবে সিপি নিয়ে আমরা কাজ করছি, আমার এনডিডি ট্রাস্ট কাজ করছে। আপনি জানেন যে আমি গত বছরেই আমরা প্যারেন্টসরা কিন্তু অনেক সময় আপনারা যে কথাটা বললেন যে এখানে অভিভাবকরা বা বাড়ির মাতা পিতাও কিন্তু অনেক সময় ব্যারিয়ার হয়ে যায় এদের জন্য। কারণ 3টা সন্তান থাকলে এই সন্তানটা সিপি তার দিকে খেয়াল দিচ্ছে কম, আর বাকি 2জনের কিন্তু ভালো ভালো স্কুলে পড়াশোনা করাচ্ছে। এর প্রতি কিন্তু সেভাবে কোথায় খোঁজ নিয়ে কি করতে হবে এই জিনিসগুলি করছে না। আমরা কিন্তু আইসিটি মিনিস্ট্রি থেকে 84 লক্ষ টাকার বাজেট পেয়েছি। এখন আমরা যেমন ডাক্তার হোসনা বানু কোথায় বসেন জিপিএস ট্র্যাকিং করে আমরা বলে দেব যে ওখানে গেলে কিন্তু সিপিদের ট্রিটমেন্ট হয়, এবং এটা এমন ভাবে করছি আমরা যে ওনার জিপিএস ট্র্যাকিং ওনার নাম উঠে যাবে, টেলিফোন নাম্বার উঠে যাবে, কতজন সেখানে গেল আমাদের কাছে কিন্তু সেই মেসেজ চলে আসবে। সুতরাং উই আর প্রিপেয়ারিং দ্যাট কাইন্ড অফ সফটওয়্যার। কারণ এখন তো বাড়ি বাড়ি ঘাটে ঘাটে গিয়ে কিন্তু আমরা সব তথ্য নিতে পারছি না। এটা গেলে একটা দিক। বাবা মাদেরকে সচেতন করার জন্য আমরা অলরেডি প্রশিক্ষণ দিচ্ছি। আমরা প্রতি জেলা উপজেলা থেকে আমরা বাবা মাদেরকে ডেকে নিয়ে এসে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, এবং গত বছরে আমরা 280 জনকে প্রশিক্ষণ দিয়েছি। আমরা এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। জি, আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি হয়তো আমরা এই সমস্যাগুলোর সমাধান হতে দেখব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। ডক্টর আনোয়ারুল্লাহ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন। ওয়ার্ল্ড সেরিব্রাল পলসি ডে শুধুমাত্র একটি দিবস নয়, সবাইকে সচেতন হতে হবে নিজের অধিকার সম্পর্কে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।